করে দুর্গাপূজা করা হয়। কুড়ি কুড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। জয় মা কালী। তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা তথা শিয়ালদা থেকে কিভাবে বোলপুর অর্থাৎ শান্তিনিকেতন আসলাম। এই ভিডিওতে থাকছে শান্তিনিকেতনের A to Z ইনফরমেশন এবং আমাদের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। চলুন ভিডিওটা শুরু করি। আর আপনারা স্টেশন থেকে বাইরে বেরোনোর পরপরই এরকম কিছু লোক আপনাকে ঘিরে ধরবে আর কি। তো এদের পড়বেন না, আপনারা বাইরে পূর্ণাঙ্গভাবে বেরিয়ে নিজেদের মতো করে অটো বুক করবেন। বাইরে রয়েছে এরকম আর কি টোটো, অটো, 4 চাকা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। প্রচুর গাড়ি নিয়ে কোনো চাপ নেই। আমার মনে হয় আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। আমরা এই টোটো রিজার্ভ করে নিলাম একদম বোলপুর স্টেশন থেকে। কত কি ভাড়া, কোথায় দেখবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সময়ের সাথে সাথে। আপাতত আমরা বোলপুর স্টেশন থেকে আমাদের প্রথম গন্তব্যের দিকে। সকালের ব্রেকফাস্ট অনেক হলো, এবার বাকিটা করছি কেক দিয়ে সবাই মিলে। সবুজ শ্যামল বরফ জঙ্গল, উত্তরবঙ্গের প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে চোখ ভরে উপভোগ করার জন্য আর্কিস ট্যুরিজম আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা। সমগ্র উত্তরবঙ্গ যেমন ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, নর্থ সিকিম সহ সিকিমের বিভিন্ন স্থান এবং উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট স্থান সহ বিভিন্ন জায়গার ট্যুর প্যাকেজ বুক করতে পারেন এই অর্কিস ট্যুরিজম থেকে। এছাড়াও হোটেল বুকিং, কার বুকিং এ সকল পরিষেবা দেওয়া হয় এই অর্কিস ট্যুরিজমে। অর্কিস ট্যুরিজম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে। আপনারা কিন্তু এই প্রান্তিক যে স্টেশন আছে এইখানেও কিন্তু আপনারা নামতে পারেন। এখান থেকে কিন্তু কঙ্কালীতলা একদম কাছে। ঘড়ির কাঁটা এখন 11টা 40। বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম কঙ্কালীতলা, একদম মায়ের মন্দিরে। যেখান থেকে আপনারা পুজোর ডালা নিয়ে নিতে পারেন। এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। আর এখানে গাড়ি নিয়ে রিজার্ভ গাড়ি নিয়ে আসলে একদম মন্দিরের সামনে আপনারা নামতে পারবেন। সেক্ষেত্রে পার্কিং ফি হলো 10 টাকা। আর যদি আপনার শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে অনেকটা দূরে আপনাদের নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে এই মন্দিরে। মূল মন্দিরটা ঘুরে আসলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আর এই কঙ্কালীতলা কিন্তু 51 সতীপীঠের শেষ সতীপীঠ। সামনে যে যেটি দেখতে পাচ্ছেন এখানেই নাকি মায়ের কোমর অংশ পড়েছিল, ভিতরে পাথর রাখা আছে আর কি, সেটাই নাকি মায়ের কোমরের অংশ। এটা খুব পবিত্র জল হিসেবে মানা হয়। 51 সতীপীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এই জলে কেউ হাত পা এবং পা ভিজাবেন না এবং মুখ ধোবেন না। জয় মা কালী। এখান থেকে ভোগ সংগ্রহ করলে তার কুপন কাটতে পারেন। আর এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা, সেক্ষেত্রে এই কাউন্টার থেকে আপনারা কুপন কেটে নিতে পারেন। আর এখানে বিভিন্ন সুতো এগুলো বাঁধা রয়েছে, মূলত মনস্কামনা পূর্ণ করার জন্য এরকম মানত করা হয় আর কি। একটা রয়েছে আই লাভ কঙ্কালীতলা। কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণ সকল ঘুরলাম, মার দর্শন করলাম এবং যে মাজার অংশটা এখানে পড়েছিল সেই কূপ সেটাও পরিদর্শন করলাম। তো এখন যাচ্ছি কোপাই নদীর ঘাটে। এটা কঙ্কালীতলা মন্দিরের একদম পাশেই রয়েছে কোপাই নদীর ঘাট। আর এই হলো কোপাই নদী। এই হলো সেই কোপাই নদী।
যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাটি লিখেছেন। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অবশ্য এখন জলের গভীরতা অনেকটা বেশি, হয়তো বৈশাখ মাসে হাঁটু জল থাকলেও থাকতে পারে। এখানে অনেকদিন যাবৎ সন্ধ্যা আরতির প্রচলন শুরু হয়েছে আর কি। সন্ধ্যা 6:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয় এখানে প্রতিদিন। আর এই মন্দির কিন্তু সপ্তাহে 7 দিনের 7 দিনেই খোলা থাকে। শুধুমাত্র দুপুরে ভোগ প্রসাদের জন্য 15 মিনিট অফ রাখা হয়। সকাল 6টা থেকে রাত্র 8টা 8:30 পর্যন্ত মোটামুটি এই মন্দির খোলা থাকে। তবে আপনারা যদি পুজো দিতে চান অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এসে এই মন্দিরে পুজো দেওয়ার। সকালের টাইমে ভিড়টা অনেকটাই কম। আর মন্দিরের সামনে রয়েছে এরকম একটা বড় খোলা মাঠ আর কি। এখানে বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। কঙ্কালীতলা আপাতত আমাদের ঘোরা শেষ। এবার যাচ্ছি পরবর্তী আমাদের টুরিস্ট প্লেসে। আর এখান থেকে আপনারা পুজোর ডালি কিনতে পারেন। পরবর্তী আমাদের স্পট হলো বিশ্বভারতী ক্যাম্পাস। তো দাদার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনে নিচ্ছেন। এর ভিতরে আছে আম্রকুঞ্জ এবং বকুলকুঞ্জ। যেখানে আম গাছ বেশি আছে সেই জায়গাটার নাম হচ্ছে আম্রকুঞ্জ, আর যেখানে বকুল গাছ বেশি আছে সেই জায়গাটার নাম হচ্ছে বকুলকুঞ্জ। বিশ্বভারতীর ক্যাম্পাস সম্পর্কে যে টোটোর সাথে আপনারা আসবেন সেই আপনাদের সম্পূর্ণভাবে গাইড করবে। ভিতরে আপাতত যাওয়া যাচ্ছে না, বাইরে থেকে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শান্তিনিকেতন কত একর জমির মতো আছে? 1200 একর। 1200 একর, 3600 বিঘা। 3600 বিঘা এবং শ্রীনিকেতন মিলিয়ে। এটা হলো আনন্দ পাঠশালা। গাছের নিচে বসে বাচ্চাদের কি পড়ানো হয়। এবার আমরা বিশ্বভারতী ক্যাম্পাসটা সম্পূর্ণ ঘুরবো। তবে যতদূর সম্ভব আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। ভিতরে কোভিডের পর থেকে ভিতরে আপাতত যাওয়া যাচ্ছে না। হলো সেই বট গাছ, তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। আর এখান থেকে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, যেটা সহজ পাঠে আছে দেখবেন, যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। সেই কবিতাটা উনি এখানে বসে লিখেছিলেন। পাথর দিয়ে 3টা ধাপ করা আছে এখানে। এরপর চলে এসেছি বিশ্বভারতীর আরেকটি স্পটে। তো এই সম্পর্কেও এখন দাদার কাছ থেকে জেনে নেব। এই জায়গাটার নাম হচ্ছে পান্থশালা। পান্থশালা এই কারণের জন্য নাম, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়ে হেঁটে নাহলে গরুর গাড়িতে করে যাতায়াত করতো। যখন ক্লান্ত হয়ে যেত তখন এই বসার জায়গাগুলো দেখছেন, এই বসার জায়গাগুলো এসে বিশ্রাম নিত। বিশ্রাম নেওয়ার পরে মিডিলে দেখবেন একটা কুয়া আছে, ওই কুয়োর জল আর ছোলাগুড় সকলে পান করানো হতো। এই হলো সেই বট গাছটা, আর এর পাশেই রয়েছে এই স্পটটা। বিশ্বভারতীর ক্যাম্পাসের বাইরে থেকে আপনাদের যতটা সম্ভব দেখতে হবে, কারণ ভিতরে এই মুহূর্তে প্রবেশ করা যাচ্ছে না বা প্রবেশ করতে দিচ্ছে না। কবে নাগাদ করা যাবে সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই। তো এই স্পটের নামটা হলো পান্থশালা। ক্যাম্পাসের আরেকটি স্পটে চলে আসলাম, যেখানে রবীন্দ্রনাথের সেই উল্লেখযোগ্য বা বিখ্যাত যে কবিতাটা, যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, দাদার কাছ থেকে বিস্তারিতটা জেনে নেব। বাড়িটার নাম হচ্ছে তালধ্বজ। এই বাড়ি থেকে উল্লেখ করে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখছিলেন, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বিশ্বভারতী ক্যাম্পাসের আরেকটি স্পট, উপাসনা গৃহ। বেলজিয়াম কাঁচ এবং ইটালিয়ান টালি বিদেশ থেকে নিয়ে এসে, তখনকার দিনে এই বাড়িটা বানাতে 15,000 টাকা খরচা হয়েছিল। এখন উপাসনা হয় প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত। বাইরের লোকেরও অ্যালাও আছে, কিন্তু এর ভেতর প্রবেশ করতে গেলে সাদা পোশাক করে প্রবেশ করতে হবে। আমরা চলে আসলাম এখন শান্তিনিকেতন গৃহ। এখানে 3 ধর্মের সমন্বয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে, আর এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরনো মেলার মাঠ। এই মুহূর্তে আমরা চলে আসলাম বিশ্বভারতীর আকর্ষণীয় যে স্থানটি, ছাতিমতলা, যেখান থেকে শান্তিনিকেতনের উৎপত্তি। তো ছাতিম গাছ আপাতত তোমাদের একটি দেখতে পাচ্ছি, বাকি দুটো নাকি মারা গেছে, যেটা জানতে পারলাম। আগে পুরো জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গা। গাছটা হচ্ছে দেখুন ঘেরা রয়েছে, তার মিডিলে দেখুন একটা গাছ আছে, ওইটা হচ্ছে ছাতিম গাছ। আগে যে গাছটা ছিল মারা গেছে, দ্বিতীয় গাছটা মারা গেছে, এটা 3 নম্বর গাছ। এটা হচ্ছে মেন জায়গা, জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এটা আপনাকে বাইরে থেকে দেখতে হবে, ভিতরটা আপাতত বন্ধ আছে, ভিতরে প্রবেশ একদম বন্ধ। ছাতিম গাছ এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইগলু। বরফের দেশে আর কি এভাবে বাড়িঘর করা হয়। আর এটা পুরোটা যে রয়েছে, এটা হলো কলা ভবন। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, যা কি নোবেল জয়ী। এখন বর্তমানে তাদের ফ্যামিলির কেউ থাকে না অবশ্য। এই মুহূর্তে আমরা চলে আসলাম সৃজনী শিল্পী গ্রাম। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে টাইম টেবল এবং টিকিট প্রাইসটা সম্পর্কে এই দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। এন্ট্রি সকাল 9:30 থেকে 4:30 এন্ট্রি টাইম, 5টা পর্যন্ত থাকতে পারে। আর টিকিট প্রাইসটা একটু বলে দাও।
অ্যাডাল্ট 20 টাকা, হুম। 5 থেকে 12 বছরের বাচ্চা 10 টাকা। স্টিল ক্যামেরা, মোবাইল বাদে ডিএসএলআর বা অন্য ক্যামেরা হলে 50 টাকা। আচ্ছা, এখানে তো অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ, দেখলাম। অনলাইন ব্যবস্থা রয়েছে। আর আমরা টিকিট কেটে নিলাম, আমাদের পড়লো পার হেড 20 টাকা। সৃজনী শিল্পী গ্রাম সুন্দরভাবে সাজানো গোছানো আর কি একদম। রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। এই জায়গাটা সত্যি অনেকটা সুন্দর। সৃজনী শিল্পী গ্রাম আসলে অবশ্যই আপনারা আসবেন। একটি মনোমুগ্ধকর পরিবেশ, একদম নিরিবিলি এবং সুন্দরভাবে সাজানো গোছানো, মানে অসাধারণ। আমরা যাচ্ছি পুতুল ঘর। জায়গাটা অনেক সুন্দর। তো শান্তিনিকেতনে আসলা, এখন বর্তমানে আমরা রয়েছি সৃজনী শিল্পগ্রামে। তো এই যে জায়গাটা এত সুন্দর, এই সম্পর্কে তোমার মতামত যদি একটু বলো। বেশ সুন্দরই লাগছে বেশ। আমি এই প্রথমবার এসেছি, অভিজ্ঞতা হচ্ছে বেশ খুব সুন্দর জায়গা। আরও একবার আসতে হবে। আজকে হঠাৎ করে একদিনের জন্য এসেছি, মনে হলো যে আরও 2 দিন হলে ভালো হতো। মানে তোমার মতে অন্তত শান্তিনিকেতন আসলে 2 দিন হাতে নিয়ে আসাটা অনেকটা ভালো। হ্যাঁ, সেটা অবশ্যই। তাহলে অন্তত রিল্যাক্সে হ্যাঁ, ঘোরা যায়। relax এ ঘোরা যাবে। আর একদিনে যদি আপনারা করেন তবে খুব দ্রুততার এবং কম সময় ধরে আপনাদের সব কিছু দেখে তারপর করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যে এই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রাজ্যের কালচারকে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন এক এক করে আমরা ঘুরে দেখি। তো চলুন প্রথমে আমরা বাংলার কালচারটা দেখে আসি। বাংলার কালচার, এখানে রয়েছে একটি পালকি। এটা বেশ আগে গ্রামে প্রচলিত ছিল, গ্রাম বাংলায়। এরপর চলে আসলাম উড়িষ্যা। এবার যাচ্ছি আমরা সিকিম। এবার আছে বিহার। আর প্রতিটি স্থানে কিন্তু আপনাদের জুতা খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আসাম, মণিপুর, এদিকে আছে ঝাড়খণ্ড। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন হাউসগুলো, প্রত্যেকটার মধ্যে তার নিজস্ব কালচারগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু সবগুলো যদি পুঙ্খানুপুঙ্খানু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যতদূর সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আমার মনে হয় আপনারা এসে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। এবার যাচ্ছি ত্রিপুরা। আছে আন্দামান। এই সৃজনী শিল্পী গ্রামটা কিন্তু এক বিকাল ঘোরার জন্য একটি বেস্ট প্লেস। এখানে আসলে মোটামুটি হাতে অনেকটা সময় নিয়ে আসা উচিত, কারণ এত সুন্দরভাবে সাজানো গোছানো আর এরিয়াটাও বেশ অনেকটা বড়। আর 20 টাকার মধ্যেই কিন্তু সকল কিছু ইনক্লুডেড, মানে যত জায়গা আপনি ঘুরবেন ভিতরে। আর এই সামনে রয়েছে ছোট একটি মার্কেট, এখান থেকে যদি আপনাদের প্রয়োজন হয় কিছু কেনাকাটা করতে পারেন। সৃজনী শিল্পগ্রাম আপাতত আমাদের দেখা শেষ। এবার বেরিয়ে যাচ্ছি। আর টাইম অনেক হয়ে গেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখি কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। তো এরপর আমরা চলে আসলাম সুরুল রাজবাড়ি। তো চলুন ভিতরটা ঘুরে আসি।
এই রাজবাড়িটার নাম সুরল রাজবাড়ি হলো এটা মূলত কিন্তু জমিদার বাড়ি। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ আসা যাওয়া ছিল। আর সামনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুর্গা দালান। এখানে বেশ বড় করে ধুমধাম করে দুর্গাপূজা করা হয়, সম্ভবত নতুনভাবে রং করা হয়েছে আর কি। সুরল জমিদার বাড়ি দেখাবো তো শেষ, এবার যাচ্ছি নেক্সট স্পটে। চলে আসছি আমরা দুপুরের লাঞ্চে আর কি, খাবার খেতে। দুপুরের খাবারের জন্য আমরা চলে আসলাম। আর খাবারের সিস্টেমটা যে এখানে থালি সিস্টেম নয়, মিল সিস্টেম আর কি। তো খাবারের পরিবেশটা আর কি এরকম। এখানে আমরা নিয়েছি ডিমের মিল আর কি, ভাত দিয়েছে, আলু সিদ্ধ আর কি, শসা গাজর দিয়েছে, ডাল রয়েছে, আলুর তরকারি আছে, আর আছে আমাদের ডিম, এটা আছে শুক্তো, আর লাস্টে আছে চাটনি আছে, পায়েস আছে, আর পাঁপড় দিয়েছে। এই হলো আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা। আর ভাত তরকারি যত খুশি নেওয়া যাবে, ডিম বা মাছ মাংস নিলে সেক্ষেত্রে আলাদা পে করতে হবে। তো খাওয়া দাওয়া করে নেই, তারপর এর রিভিউটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। খাওয়া দাওয়া সারলাম, বেশ ভালো। মানে বনবীতি আদিহাসের ঘর, খাওয়া দাওয়ার মান ভালো, কিন্তু আমার কাছে একটু কষ্টলি মনে হচ্ছে আর কি। এই মুহূর্তে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পর প্রথম যেটি স্পট আমাদের আমার কুটির সোসাইটি। ভিতরে ঢোকার মুহূর্তেই এরকম সাংস্কৃতিক একটি মঞ্চ পাবেন। তার পাশে রয়েছে, এখানে বসে সময় কাটাতে পারেন। তার পাশে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান। আর এই জায়গায় রয়েছে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। আর এখান দিয়ে আপনাদের কিছুটা হেঁটে যাওয়ার পর সেই কোপাই নদী পেয়ে যাবেন। এই হলো কোপাই নদী। এখানে বসে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখেছিলেন হাঁটু জল থাকে, এই নদী আসলে বৈশাখ মাসে যে হাঁটু জল থাকে, তবে এখন জলের পরিমাণ অনেক বেশি। বৈশাখ মাসে হাঁটু জল থাকে কিনা সঠিক আমার জানা নেই। তো কোপাই নদী দেখা আমাদের শেষ। এবার পুনরায় যাচ্ছি আমরা আমাদের গাড়ির কাছে। দৃশ্যনী কক্ষ। আমরা চলে আসলাম অবশেষে 34 ফুট পদ্ম মন্দিরের সামনে। এই হলো মূল গেট, এটা এখন আপাতত বন্ধ আছে। এর আকর্ষণ বলতে জায়গাটা একদম নিরিবিলি। আর এই যে রয়েছে 34 ফুট বুদ্ধ মূর্তি আর কি। তো এই হলো এর আকর্ষণ আর কি। ঘড়ির কাটা এখন 4:10। 34 ফুট বুদ্ধ মন্দির দেখা শেষ করে এরপর আমি চলে আসলাম প্রকৃত ভবন। এই প্রকৃত ভবন মোটামুটি ন্যাচারালভাবে, মানে গাছ পাথর, ভিতরে ব্রোঞ্জ, এগুলো দিয়ে বিভিন্ন নিদর্শন তৈরি করা হয়েছে আর কি। এখানে আপনার টিকিট প্রাইস 30 টাকা। আর যদি ভিডিও করেন বা ফটো তোলেন সেক্ষেত্রে এক্সট্রা আরও 20 টাকা দিতে হবে। প্রতি বছর আপ্যায়ন চেষ্টায় তৈরি করা হয়েছে এই প্রকৃত ভবন। এই হলো প্রকৃতি ভবনের বিষয়বস্তু। তো যেহেতু আমাদের হাতে সময় কম, তো সে কারণে আপাতত ভিতরে যাচ্ছি না। আর এই প্রকৃতি ভবন প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই হলো পার্কিং প্লেস সোনাঝুরি হাটের। অ্যাট লাস্ট চলে আসলাম শান্তিনিকেতনের সবথেকে আকর্ষণীয় হট ফেভারিট যে প্লেসটা, সেটা হলো শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট। তাই চলো চারদিকটা আমরা ঘুরে দেখি নিজেদের মতো করে। আর এখানে যে সোনাঝুরি হাটের যে প্রোডাক্টগুলো, এগুলো সবই কিন্তু হাতের তৈরি। এই সোনাঝুরি হাট কিন্তু শনিবার আর রবিবার মূলত বসতো,
আর ওই টাইমে কিন্তু এখনও ভিড় হয়, কিন্তু এখন যেহেতু টুরিস্ট আছে প্রচুর পরিমাণে, সেহেতু প্রতিদিনই এই সোনাঝুরি হাট বসে। আর এখানে দিনের আলো যতটুকু থাকে ঠিক ততটুকুই হাট থাকে, এখানে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই, তার কারণে সূর্যাস্তের সাথে সাথে এখানে হাটেরও সমাপ্তি ঘটে। কিছু ঘুরলাম, দেখলাম, অ্যাট লাস্ট সোনাঝুরি হাটে আসলাম, সেখানেও আমরা ঘুরছি, বেশ ভালো লাগছে। তো সকল কিছু মিলিয়ে তোমার অভিজ্ঞতাটা কীরকম যদি একটু বলো। এর আগেও আমি শান্তিনিকেতনে এসেছি, কিন্তু সাইট সিনটা ঘুরে দেখা হয়নি। আগেবারে পৌষ মেলায় এসেছি, ওই মেলাতেই ঘোরা, ওখান দিয়ে বাড়ি। তো পুরো যে শান্তিনিকেতনে এত জায়গা আছে, একটা দিনে ঘুরে দেখতে একটু টাইম লাগবে, একটু হেপটিক হয়ে যায়। তো আপনাদেরকে বলা হইল যে আপনারা যদি পারেন 2 দিনের জন্য আসুন। কিছু কিছু জায়গা আছে আর্লি মর্নিংয়ে গেলে আপনাদের ভাল লাগবে, কিছু কিছু জায়গা আছে আফটারনুন যান, সেইগুলো একটু দেখে তারপরে আসুন। আপনারা অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে আসুন, তাহলে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। আমার দারুণ লেগেছে, আমার ইচ্ছা আছে পরবর্তীকালে আবার আসার, সেইবার একটু বেশি সময় নিয়ে আসার ইচ্ছা আছে। এরই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, শান্তিনিকেতন আসার প্ল্যান করলে অবশ্যই বুধবারটা বাদ দেওয়ার চেষ্টা করবেন, কেননা শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ মিউজিয়াম, সেটি বুধবার বন্ধ থাকে এবং সোনাঝুরির হাটে দোকানপাটের সংখ্যাটাও অনেকটা কম থাকে। আজকে দোকানের সংখ্যা যতটুকু জানতে পারলাম আর কি অনেকটাই কম। তো সব মিলে অভিজ্ঞতা এবং সোনাঝুরি হাটের ব্যাপারটা একদম খারাপ না, দুর্দান্ত। রাবড়ি খাচ্ছি 30 টাকা করে, খুব টেস্টি, ছাড়া আছে দেখবে। তবে এখানে অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হয়। তবে এখানে তুলনামূলকভাবে খাবারের দোকানগুলো অনেকটাই কম। আমাদের আজকে সকল সাইট সিন হয়ে গেল। তো টোটো দাদা যে ড্রাইভার দ্বারা রয়েছে তার কাছ থেকে জেনে নেবো যে ভাড়া সম্পর্কিত সকল কিছু যদি বলে দাও। আমাদের এটা টোটালটা একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটা আমরা সারাদিন ঘোরাই, 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে টোটালটা দেখতে, ঠিক আছে। একদম কঙ্কালীতলা মন্দির থেকে টোটালটা আমাদের প্যাকেজ হচ্ছে 1450 টাকা রেট আছে। এবার সেটা আমাদের প্যাসেঞ্জারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে একটু কম বেশি হয়। আমার ঠাকুরের টোটো বললে পরেই সবাই চেনে, আর ফোন নাম্বারটা হচ্ছে 9002192399। সোনাঝুরি ঘোরা আমাদের আপাতত শেষ। এখন আমরা যাচ্ছি আবার বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 6টা 18-তে গণদেবতা এক্সপ্রেস। এদের সাথে আপনাদের বলে রাখি, বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে এবং সোনাঝুরি হাটের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। যদি শনি রবিবার আসেন তবে আমি আপনাদের বলবো আগেভাগে বুক করে আসুন। আর অন্যান্য দিনে যদি আসেন তাহলে বুক করা দরকার নেই, আপনারা ইনস্ট্যান্ট হোটেল পেয়ে যাবেন যদি আপনারা থাকার প্ল্যান করেন। আর যদি দিনে চলে যান তাহলে সকাল সকাল চলে আসবেন, আর আমাদের মতো এইভাবেই বাড়ির থেকে আপনারা চলে যেতে পারবেন সারাদিন ঘুরে। এই হোটেলগুলো দেখলাম মোটামুটি 800, 1000, 1200 এরকম আর কি। আর শনি রবিবার এর কিন্তু 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। আর বিশেষ করে পৌষ মেলা, বসন্ত উৎসব, এই সমস্ত ডেতে কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে যায়। টোটোটার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি আসেন এর সার্ভিসটা খুব ভালো, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। উত্তরবঙ্গের প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে ভরে উপভোগ করার জন্য আর্টিস্ট ট্যুরিজম আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা। ট্যুরিজম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে।